আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো সিবিসিএস 6 সেমিস্টার, তোমরা যারা রয়েছো 6 সেমিস্টার স্টুডেন্ট এবং যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব বৈয়াকরণ সতীনাথ ভাদুড়ীর লেখা গল্পটির সম্পূর্ণ যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে। তো এই বিষয়বস্তুটা জানলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু করতে পারবে, তার জন্য বিষয়বস্তুটা আমি খুব সুন্দর করে আলোচনা করব, তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। তো চলো শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, তাহলে খুব সুন্দর করে কিন্তু গল্পটি বুঝতে পারবে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো, বৈয়াকরণ গল্পটির আমি তোমাদের সারসংক্ষেপ আলোচনা করব এবং এর পাশাপাশি তোমরা সারসংক্ষেপের পাশাপাশি কিন্তু নামকরণের যে সার্থকতা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারবে। বৈয়াকরণ সতীনাথ ভাদুড়ী। তো আলোচনার পূর্বে বলছি একটু ধৈর্য সহকারে দেখো, একবার দেখলে বুঝতে পারবে, দ্বিতীয়বার এই ভিডিওটি দেখতে হবে না। তো দেখো, প্রথমে নামকরণে যদি আসে যে বৈয়াকরণ গল্পটির নামকরণের সার্থকতা, সেক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে কিন্তু একটি বিষয় প্রথমেই যে ভূমিকার মতো থাকে সেটা কিন্তু আমি একটু বলে দিচ্ছি। নামকরণ আসলে তোমরা এমনভাবে লিখবে, সাহিত্যের যে কোনো শাখার ক্ষেত্রে নামকরণের অত্যন্ত প্রয়োজনীয় তথা গুরুত্বপূর্ণ বিষয় কি, তাই তো? অবশ্যই যে কোনো গল্প বলো, কবিতা বলো, নাটক বলো, নামকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা কিন্তু যে অনেকে বলে যে নামকরণে কী আসে যায়, মেন যে বিষয়টা সেটাই গুরুত্বপূর্ণ, কিন্তু নয়। নামকরণ, মনে করো নামকরণের জন্যই কিন্তু একটি বিশেষ নাম বা একটি খুব গুরুত্বপূর্ণ যদি নামকরণ করা হয়, তাহলে কিন্তু আমরা সকলে উৎসুক হই যে এ বিষয়ে কী বলছে। যেমন বেশ কিছু কবিতা আছে, যেমন ফ্যান, আমাদের কিন্তু মনে হবে যে দেখি তো বিষয়টা কী রয়েছে। ফ্যান কবিতা, সাধারণ মেয়ে, তারপরে আবারও শিব ফিরে, আরও বেশ কিছু কবিতা, গল্প, নাটক আছে যেগুলো কিন্তু নামকরণ কিসের ভিত্তিতে করা হয়? সম্পূর্ণ গল্পটার যে মেন বিষয়টা সেটাই কিন্তু নামকরণ করা হয়, যেন সেই নামকরণটা মানুষের মনে এমন একটা দাগ কাটে। তার জন্য কিন্তু সম্পূর্ণ গল্পটা বলো, কবিতা বলো, নাটক বলো, আমরা কিন্তু পড়ার একটা যাকে বলে ধৈর্য সহকারে কিন্তু দেখি যে শেষমেশ বিষয়টা, এটার নাম কেন রাখা হলো ফ্যান, এই কবিতাটার নাম কেন রাখা হলো সাধারণ মেয়ে, এই কবিতাটার নাম কেন রাখা হলো উর্বশী, এমন বেশ কিছু কবিতা রয়েছে। তো তারপর কি বলবে? এটা তো আগেই বললাম যে সাহিত্যের যে কোনো শাখার ক্ষেত্রে নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর লিখবে, তবে পাশ্চাত্য সাহিত্যিকরা বলেন যে নামে কি আসে যায়, প্রাচ্য সাহিত্যিকরা সাহিত্যের নামকরণে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করেন। এটা বললাম আমি। মানুষের দর্পণে প্রতিবিম্বিত প্রতিরূপের ন্যায় নামকরণ পাঠকের মনে পূর্ব থেকে পাঠ্য সম্পর্কে আকর্ষণ জাগায়, যেটা আমি বললাম। আগে থেকে কিন্তু তোমার মনে একটি জাগরণ জাগায় যে এই কবিতাটা বা এই গল্পটা বিষয়বস্তুটা কী হতে চলেছে, একটা আমাদের মনে একটা ধারণা আসে, তাই তো? তারপর লিখবে, আমাদের আলোচ্য বিষয় সতীনাথ ভাদুড়ীর বৈয়াকরণ গল্পটির বিষয়বস্তু সাপেক্ষে নামকরণগত সার্থকতা বিচার। মনে করো আমি যেটা বললাম এটা তোমরা নামকরণ আসলে লিখবে। এবার আমি আলোচনা করব বিষয়বস্তু, যেটা একটু ধৈর্য সহকারে দেখতেই হবে। তো চলো শুরু করি। দেখো, মনস্তন্ত্র অভিজ্ঞ কথা সাহিত্যিক সতীনাথ ভাদুড়ী তার বিভিন্ন সাহিত্যিক নিদর্শনে কিন্তু মনস্তত্ত্ব সম্পর্কিত নিখুঁত বিচারের কিন্তু প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন আমাদের কাছে। আমাদের পাঠ্য বৈয়াকরণ ছোট গল্পটিতে তার এই বৈশিষ্ট্যে সুন্দর ও অবাক করা চিত্র ফুটে উঠেছে। গল্পটির কী নাম করা হয়েছে? বৈয়াকরণ। এই বৈয়াকরণের মানে কি? এখানে ব্যাকরণের পণ্ডিত ব্যক্তির আভাস পাওয়া যায়, যিনি ব্যাকরণে কিন্তু পাণ্ডিত্য অর্জন করেছেন। এর বিষয়ে কি বলা হয়? এখানে বলা হয়, কিন্তু সেই পণ্ডিত ব্যক্তির অবচেতনেই অন্যরূপ ব্যক্তির পরিচয়,
তার সর্বকথা ও কর্মে প্রকাশিত হলে তিনি নিজেই নিজের কাছে চূড়ান্ত অপমানিত হন। এখানে আচার বিচারের সাথে মূল্যবোধের পার্থক্য তৈরি হয়েছে। গল্প পাঠে কী জানা যায়? জানা যে বাল্যকালে টোলে গুরুর পরামর্শে কঠোর কি বলছে যে কঠোর নিয়ম আর নীতির মধ্যে কিন্তু চিত্ত দমনের প্রয়াসে তিনি ব্যাকরণে পাণ্ডিত্য অর্জন করলো। ঠিক আছে, গুরুর পরামর্শে কঠোর নিয়ম আর নীতির মাধ্যমে কিন্তু পাণ্ডিত্য অর্জন করলো ব্যাকরণে। পরবর্তীকালে কি দেখা যায়? পরবর্তীকালে কর্মজীবনে তিনি প্রথমে বালক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ঠিক আছে, বালক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং পরে কি করেন? বর্তমান অবস্থায় বালিকা বিদ্যালয়ে পুরুষ শিক্ষক হিসেবে উঁচু ক্লাসের বাঙালি মেয়ের ব্যাকরণ শিক্ষা দেন। বোঝা গেল? মনে করো একজন পাণ্ডিত্য অর্জন করেছে ব্যাকরণে। ঠিক আছে, তার টোলে গুরু তাকে কঠোর নীতি এবং কঠোর পরিশ্রমের দ্বারা কিন্তু তাকে পাণ্ডিত্য অর্জন করলো। সেই শিক্ষক প্রথমে বালক বিদ্যালয়ে পড়ালেন, শিক্ষকতা অর্জন করলেন। পরবর্তীকালে কী করলেন? তিনি বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের কিন্তু শিক্ষাদান করলেন, অর্থাৎ বাঙালি মেয়েদের ব্যাকরণ শিক্ষা দেন। তিনি ছিলেন ব্রাহ্মণ হিসাবে নিয়ম নীতিতে তিনি বিশেষ কঠোর ছিলেন, যার জন্য পরিচিত সমাজে তার যথেষ্ট সুনাম আছে। তার যে নিয়ম নীতিতে তিনি একজন ব্রাহ্মণ ছিলেন, তার উপর তিনি একজন ব্যাকরণে পণ্ডিত্য অর্জন করেছেন, তাকে কিন্তু সকলেই কিন্তু অনেক শ্রদ্ধা করতেন এবং তিনি কিন্তু বেশ পরিশ্রমী ছিলেন এবং তার সাথে কি ছিলেন? কিন্তু প্রচুর বিশেষ কঠোর ছিলেন নিয়ম নীতিতে। তারপর কি বলছে? তারপর বলছে যার জন্য পরিচিত সমাজে তার যথেষ্ট সুনাম আছে। তার কিন্তু পরিচিত সমাজে কিন্তু বেশ সুনাম রয়েছে, সকলে কিন্তু তাকে খুব ভালোবাসত, সম্মান করত, শ্রদ্ধা করত। নিচু জাতির দায়ের স্পর্শ যেমন তিনি বাঁচিয়ে চলেন। কি করেন? নিচু জাতির দায়ের যে স্পর্শ তিনি কিন্তু বাঁচিয়ে চলেন। তেমনি বিজাতীয় শিক্ষক মৌলভী সাহেবের সঙ্গে একই অবসর গৃহকে তিনি হিন্দুস্তান এবং পাকিস্তানের মতো বিভক্ত করেছেন। তো কি বলছে? সে শিক্ষক কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে কিন্তু পড়াশোনা করানোর জন্য কিন্তু যেত এবং তার কার সাথে থাকতে হয়েছে? মৌলভী সাহেবের সাথে কিন্তু তাকে একসাথে কিন্তু থাকতে হয়েছে অবসর গৃহকে। মনে করো যেমন শিক্ষক টিফিনের পরে যেমন রুমে বসে থাকে বা অবসর, এখন কোনো ক্লাস নেই, যেমন অফিস রুমটা, সেটাতে কিন্তু মৌলভী সাহেব ছিল, অর্থাৎ তিনি একজন মুসলমান শিক্ষক। তারপর তার সাথেই কিন্তু সেই ব্রাহ্মণ ব্যাকরণে পণ্ডিত্য অর্জন করা ব্যক্তিকে কিন্তু থাকতে হচ্ছে। তো সেখানে সেই ব্যাকরণ পাণ্ডিত্য লোকটি কি করেন? সেই গৃহটাকে কিন্তু হিন্দুস্তান এবং পাকিস্তানের মতো বিভক্ত করেছেন। এ পাশে ও থাকবে, আমি এ পাশে থাকবো, এমনভাবে একটা বিভক্ত করেছেন। তারপর দেখো, আবার নীতিশিক্ষা দেওয়ার সময় মৌলভী সাহেবকে বৃদ্ধ বয়সে বিবাহ করার ক্ষেত্রে বারণ করেন। আবার নীতিশিক্ষা দেওয়ার সময় তিনি কি করেন? মৌলভী সাহেবকে বলে বৃদ্ধ বয়সে বিবাহ করবার ক্ষেত্রে কিন্তু বারণ করেছেন সে ব্রাহ্মণ। ঠিক আছে, ব্রাহ্মণ শিক্ষক। উচ্চবংশীয় ব্রাহ্মণের এরূপ বিশেষ আচার নিষ্ঠার মধ্যে যে দিকটি বিশেষভাবে প্রতিফলিত হয়েছে তা হলো বালিকা বিদ্যালয় শিক্ষাদানের নিরিখে ক্লাসে যাবার পূর্বে নিজের পোশাক অর্থাৎ ঘাড়ের চাদরটি ভালো করে পাঠ করে নেওয়া, সাদা দাড়িগুলি মার্জিত স্বভাবের উপযুক্ত করবার জন্য আঙুল চালনা ইত্যাদি। আবার বিশেষভাবে কি করেন? ধূপকাঠির দ্বারা কাপড় পরিষ্কার করার প্রক্রিয়াগুলি পূর্বে বালক বিদ্যালয়ে শিক্ষকতার সময় যেন হতো না, কিন্তু এখন হয়। কানের সাথে গোজা পৈতাটার থাকার জন্য সন্তান সমতুল্য বালিকাগুলির সামনে লজ্জিত বোধ খানিক গুরুর সঙ্গে শিষ্যের সম্পর্ককে আড়াল করে নারী পুরুষের সম্পর্কে তীক্ষ্ণ দিক নির্দেশ করে। এজন্য শিক্ষাদানের সময় কিন্তু প্রশ্ন জিজ্ঞাসার পূর্বে ব্যাকরণের কঠোর নিয়ম ও সংযমের মধ্যে শব্দাগত অর্থাৎ পণ্ডিতজিকে চিন্তায় ফেলে। তাই মালবিকাকে শাস্তি হিসেবে দ্বিতীয়বার বিষ্টষ্ট শব্দে স্ত্রীলিঙ্গ জিজ্ঞাসা করে পরক্ষণে গৌরবে বহুবচনের নিয়মটি বলেন, নিজেকে স্বাভাবিক করবার জন্য।
এই তুরন্ত পণ্ডিত যে ছোট শালার স্ত্রী শৌখিনতাবশত বারংবার চা খাওয়ার জন্য প্রস্তুতিকালে স্টোভের আগুন তার সর্বাঙ্গে পুড়ে যায়, কিন্তু মুখমণ্ডলীকে আগুনের কোনো আঁচ লাগে না। তাদের বিশ্বাস, ওষুধ প্রয়োগও যখন রোগীর শারীরিক কোনো উন্নতি ঘটে না, তখন তিনি রোগীর গৃহের বাইরে পর্দার আড়াল থেকে শুনতে পান তার শালাজের যে স্ত্রীর কথোপকথনের সামান্য অস্পষ্ট অংশ। সেখানে মুমূর্ষু রোগীটিকে কী করা হয়? মৃত্যু কামনায় ননদ বলে, সর্বাংশ পুড়লেও মুখস্থান তার সুন্দর, সুশ্রী আছে। এবং আরেকটি কথা শোনা যায়, ওরা কি ওই চায়? এখানে ও শব্দটি বদলে বহুবচনে ওরা শব্দটি প্রয়োগে সমগ্র কামুক পুরুষের নারী প্রেমের নির্মম উল্লঙ্ঘ সত্যটিকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে। তো এখানে কি বলছে? ওরা কি ওটাই চায়? মানে কতটা নির্মমভাবে এই কথাটা কিন্তু বলা হয়েছে যে ওরা কি ওই চায়। সেই ব্রাহ্মণের যে শালার যে বউ ছিল, সে যখন চা করতে গেল স্টোভে, তখন কিন্তু তার সর্বাঙ্গ পুড়ে গেল, শুধুমাত্র তার মুখটাই কিন্তু অক্ষত ছিল। এবং অনেক কথা শোনা যায় যে ওরা কি ওই চায়। এখানে ও শব্দটি বদলে বহু বচনে ওরা শব্দটি কিন্তু প্রয়োগ করেছেন। সেই আত্মীয়া মারা যাওয়ার পর থেকে ওরা শব্দটি সংযম পরায়ণ ব্যাকরণ দেখানো হয়েছে। পণ্ডিতের প্রতিটি কর্মক্ষেত্রে, অর্থাৎ বালক থেকে বালিকা, বিদ্যালয় শিক্ষকতার প্রতিটি যে পদক্ষেপ, বৃদ্ধ কামুক মৌলবীর বলা যে বাগধার্মিক সম্বন্ধে ব্যঙ্গাত্মকভাবে সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। সর্বশেষ যখন আত্মসংধানের গভীর প্রচেষ্টায় বোর্ডের যে সমস্ত ব্যাকরণ মুছে দিলেন হঠাৎই, তখন দাইয়ের দ্বারা আগত স্থির পত্রখানি পড়ে ছোট শালার বিবাহের সংবাদে যেন তাকে শেষ ধাক্কাটি দেয়। ওরা শব্দটি বহুবচনের প্রয়োগ ব্যবহার সম্পর্কে। ছোট শালার কিন্তু আবার বিয়ে করলো, তার স্ত্রী এমন নির্মমভাবে মারা গেল, আবার কিন্তু তিনি কিন্তু বিয়ে করলেন। ওরা শব্দটি বহুবচনের প্রয়োগ ব্যবহার সম্পর্কে। গল্পটির সর্বাংশ এরূপ ভাবনা যথার্থ যে প্রকাশ গল্পটিতে চূড়ান্ত ব্যঙ্গের মাত্রা নির্দেশ করেছে। উপরিক্ত বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সতীনাথ বাহাদুরের তীক্ষ্ণ মনস্তাত্ত্বিক সমীক্ষার যে ফসল হিসেবে গল্পটি পাঠক চিত্রকে আকর্ষণ করে। গল্পটির নামকরণে বৈয়াকরণ অর্থাৎ ব্যাকরণের নিয়ম নিষ্ঠার তীব্র ব্যঙ্গরূপ ব্যঞ্জনাময়তার স্বাদ আনে। আসলে বাহ্যিক কর্মত্যাগ সম্ভব হলেও কর্মবন্ধন থেকে ইন্দ্রিয়কে সংযুক্ত করা স্বাভাবিক কাজ নয়। এটা ব্যাকরণের নিয়মনীতির আড়ালেও জীবিত থাকে। তাই বলতেই হয়, গল্পটির বিষয়বস্তু তার নামকরণকে কিন্তু সার্থকভাবে ব্যঞ্জনাময় ও সার্থক করেছে, রাজনৈতিকতার গণ্ডি অতিক্রম করে। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সকলকে দেখার সুযোগ করে দেবে। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ সকলকে।